ভৌতিক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। চলছে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের অনলাইন পেইড কোর্স। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় আছো পদার্থবিজ্ঞানে, তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি সুযোগ। অতি স্বল্পেই আর কি বলতে পারো আর কি। যারা এনরোল আছো তারা তো অনেকেই জানো আমি তোমাদেরই স্যার, অন্য একটি কলেজে কর্মরত আছি। আমার কলেজের স্টুডেন্টরা আমার কোর্সে অনেকে আছে। তো যাই হোক, আজকে একটু আমার আয়োজন অনার্স প্রথম বর্ষ নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠান এখন অনেক বন্ধই রয়েছে, কিন্তু ওপেন হওয়ার পরে মানে খোলার পরেই কিন্তু শুরু হবে তোমাদের ইন কোর্সের ডামাডোল বা পরীক্ষার ডামাডোল। তার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুতি থাকতে হবে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে। আরও বলে রাখি, অতি দ্রুতই অতি সম্প্রতি বা অতি দ্রুতই শুরু হবে অনার্স তৃতীয় বর্ষের কোর্স। কারণ খুব বেশি দিন নয় আর কি অনলাইনে তোমাদের সাথে পথ চলা। অতি শীঘ্রই তৃতীয় বর্ষে কোর্স চলে আসবে। তো তোমরা জানো তৃতীয় বর্ষের অনেকগুলো কোর্স আছে, 6-7টা কোর্স আছে। সেখান থেকে আমরা অ্যাটলিস্ট যে যেগুলো তোমাদের সমস্যা হয় সেগুলো অবশ্যই ওপেন করার চেষ্টা করব। তো শুরু করে দিই। আজকে আমাদের একটা পেইড কোর্সের ক্লাসই নিচ্ছি মনে করি, মানে ধরে নিচ্ছি আমরা আর কি। যে প্রশ্নটা পড়াবো সেটা আমি পেইড কোর্সে দিয়ে দিই। আসলে অনেকে বলে স্যার লাইভ ক্লাস দেখবো, লাইভ ক্লাস দেখবো। আমি কিন্তু পেইড কোর্সের ক্লাসটা তাদেরকে শেয়ার করে দিই। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা পেজে ইনবক্স করতে পারো। তো আজকে আমার আয়োজন হচ্ছে কি নিয়ে, অনার্স প্রথম বর্ষের বিষয় কোর্স নিয়ে আর কি। কোর্সের নাম হচ্ছে বলবিদ্যা। বলবিদ্যা কোর্স প্রায় শেষের পথে কিন্তু। তো বলে রাখা ভালো, তোমাদের আসলে কোর্স শেষ হলেও সমস্যা নেই। ফর্ম ফিল আপ যখন হয় তখনই ভর্তি বেশি হয়। দেখা যায় যে ক্লাসগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করা থাকে আর কি, সাজানো থাকে বা সেভ করা থাকে আর কি, যেটা আমরা রেকর্ডেড বলো আর কি। রেকর্ডেড আমি ওইটাকে বলবো যেটা আর কি আগে থেকে ক্লাস নিয়ে দিয়ে দেওয়া হয়, সেটা আলাদা কথা। আমি লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাসগুলো সেভ করে রাখা হয়। লাইভ প্লাস সেভ, আমি রেকর্ডেড কথাটা ইউজ করি না। তো যাই হোক, এই বলবিদ্যা কোর্স আমরা শুরু করবো। মেকানিক্স কি বলবিদ্যা কোর্স শুরু করতে চাচ্ছি। বলবিদ্যা কোর্সের আমরা শেষ চ্যাপ্টার, হ্যাঁ, বলবিদ্যা কোর্সের কোথায় আছি, শেষ চ্যাপ্টার যেটাকে বলবো আমরা কি, ঘূর্ণন গতিবিদ্যা। হ্যাঁ, ঘূর্ণন গতিবিদ্যা। তবে এবার দেখছি আর কি ফার্স্ট ইয়ারের চাইতে অনার্স দ্বিতীয় বর্ষে কিন্তু এনরোল হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি। কারণ কারণ এই জন্যই বলবো, ফার্স্ট ইয়ারে অনেকেই ডন কেয়ার করে চলতেছে। তোমরা অনেকেই জানো যে ভালো পরীক্ষা দিয়ে আসো, তারপর ভালো মার্ক ওঠে না, কারণ তুমি ঠিক মতো বা প্রপার ওয়েতে লিখতে পারো না। ফার্স্ট ইয়ারটা তুমি সহজ মনে করলেও আমার মনে হয় 4টা বছরের মধ্যে ফার্স্ট ইয়ারটা সবচেয়ে কঠিন, কারণ যেখানে তোমার ফেল বা ইমপ্রুভমেন্ট বেশি থাকে। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো তোমাদের সিনিয়রদের কাছ থেকে, হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে পারো। ওকে, তো শুরু করি আমরা। তো এই কোর্সের আমরা অলরেডি একটা দুটা মানে এই চ্যাপ্টারে ঘূর্ণন গতিবিদ্যার আমরা একটা দুটা মানে 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 ক্লাস করে ফেলেছি। আজকে সম্ভবত তৃতীয় লেকচার হবে ঘূর্ণনের। তো আজকে আমরা টর্ক এবং জড়তার ভ্রামক এবং ঘূর্ণনশীল বস্তুর কৃতকার্যক্ষমতা পড়ব। তো প্রথমে আমি যে প্রশ্নটা পড়াতে যাচ্ছি, তুমি ভালো করে জানো যে এই যে ক্লাসটা আমি নিচ্ছি এটা তো এভাবে থাকছেই। তারপরে কিন্তু এই যে আমি এখানে যে লিখি ফাইলগুলো কিন্তু শেয়ার করে দিই। হ্যাঁ, তো টর্ক ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সর্বপ্রথম অর্থ মনে হয় যে ফিজিক্স একটা ফিজিক্যাল বায়োলজি হয়ে গেছে, মানে চিত্র লাগেই। হ্যাঁ, চিত্র লাগেই যেটাকে বলবো আমি। তো একটা ঘূর্ণায়মান অক্ষ অঙ্কন করতে হবে। এটা একটা ঘূর্ণায়মান অক্ষ, এর সাপেক্ষে একটা বস্তু, যে কোনো আকৃতির বস্তু ঘুরছে। এই যে আমাদের যে দরজা, হ্যাঁ, দরজা যে আছে, দরজার একটা কবজা আছে, এটাকে মনে হয় কবজা মনে করলাম। আর এই সদৃশ্য তোমার মনে করো একটা দরজা আছে, যদিও দরজা এরকম দেখতে না। তো যাই হোক, কেন এরকম আকৃতির না হয় এটা আমার কাছে একটা, আমি কিন্তু ব্যাখ্যা করি যে আমি যদি পারফেক্ট একটা শেপ নেই, গোলাকার বা আয়তাকার শেপ নেই, তখন কিন্তু তার জড়তার ভ্রামকটা ভিন্ন। আমি সংজ্ঞায় পড়েছি, তোমরা জানো, তখন কিন্তু তার জড়তার ভ্রামকটা ভিন্ন, শেপের উপর ডিপেন্ড করে। এই জন্য আমরা একটা আরবিটারি একটা শেপ ধরে নিয়েছি, যে কোনো আকৃতির একটা শেপ। তো এর মধ্যে অনেকগুলো কণা আমরা ধরলাম, যেটাকে বলা হচ্ছে পার্টিকেল সিস্টেম। তোমাদের কণা সিস্টেমের গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার পড়েছো না? অনেকগুলো কণা ধরি, কণা ধরে তারপরে সমন্বিতভাবে একটা ভর নির্ণয় করি বা একটা দূরত্ব নির্ণয় করি আমরা। তো এই বিভিন্ন কণার দূরত্ব আমি বললাম M1 M2 M3, যাই হোক, M1 M2 M3, এটাকে বললাম M4। এগুলো দূরত্ব R1 R2 R3 R4। আমি যদি একটা উদাহরণ দিই আর কি, কিভাবে বলবো, আমার কাছে যেহেতু উদাহরণ দেওয়ার যথেষ্ট বিষয় আছে এখানে। তোমরা জানো আমি এখানে এইচএসসি, এইখানে এইচএসসিতেও মানে এইচএসসি লেভেলেও অফলাইনে পড়ানো হয়। এই যে যেমন একটা রোটেশনাল হুইল, চাকা আর কি, হ্যাঁ, এটা অক্ষ।
এই যে অক্ষ থেকে যে স্পোকগুলোর যে দূরত্ব আছে, এই দূরত্ব R1 R2 R3 আমি ধরে নিলাম, হ্যাঁ? তাহলে আমি যদি এইভাবে একটা বল প্রয়োগ করি, এইভাবে একটা বল প্রয়োগ করি, ঘুরছে, টর্ক। তার মানে টর্কের দিক কোন দিকে? এই দিকে, হ্যাঁ? এই দিকে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে? এর আগের ক্লাসে দেখিয়েছি, অক্ষ বরাবর উপর দিকে, হ্যাঁ? এরকম করলে আর নিচের দিকে। তো যাই হোক, এই যে একটা স্পর্শক বল যে দিলাম আমি এইভাবে, হ্যাঁ? তাহলে এইভাবে টর্ক এদিকে হচ্ছে, যেদিকে ঘুরছে সেদিকে টর্ক। এই তো? ওকে। তো যাই হোক, এখানে রাখছি। এটা নিচে রাখি, পড়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা কি করব? এই m1 ভরের জন্য, প্রত্যেকটা m1 ভরের জন্য আমরা নির্ণয় করব m1 ভরের জন্য। m1 ভরের জন্য আমরা যদি কি বলি যে টর্ক নির্ণয় করি টাউ 1 আরকি। তো টাউ 1 যেহেতু টর্ক এবং জড়তার ভাঙার মধ্যে সম্পর্ক পড়তে হবে। তো টর্ক মানে হচ্ছে Rf, এটা তুমি ইউজ করতেই পারো। এটা আমি আগের লেকচারে পড়িয়েছি। তো টাউ 1 ইকুয়াল টু R1 F1, R1 F1। তো F1 টা কি হবে? R1 MA, এরকম, সরি, M1, A মানে R আলফা, এখানে একটু আবেগে ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর থাকলো এ মানে কি? আর আলফা। কারণ আমরা জানি কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? এ ইকুয়াল টু আর আলফা। আর এখানে আলফা 1 দিলাম না, কারণ এই যে বস্তুটা ঘুরছে সমকৌণিক ত্বরণে, সমকৌণিক ত্বরণে ঘুরছে। কি? সমকৌণিক ত্বরণ। প্রত্যেকটা বিন্দুর কৌণিক ত্বরণ একই রকম। এই যে আমি যেটা রোটেট করাচ্ছি, হুম হুম প্রত্যেকটা কোণায় যে স্পোক গুলো বলো বা এখানকার প্রতিটা কোণা বলো আর কি, একটা নির্দিষ্ট ত্বরণে ঘুরছে, এটাকে বলছে আর কি আলফা। এটাকে আলফা। ঠিক একইভাবে যদি আমি এটাকে বলি টাউ টু R2 M2 R2 আলফা। ইজ ইট ক্লিয়ার? হুম হ্যাঁ, এখানে এই যে গুণ করলে কি আসে, এগুলো দেখো তো কি আসে? M1 R1 স্কোয়ার আলফা, M2 R2 স্কোয়ার আলফা। এইভাবে চলতেই থাকবে। টাউ n ইকুয়াল টু এম এন, হ্যাঁ, এম এন আর এন স্কোয়ার আলফা। এইভাবে চলছে। এখন যদি যদি আমরা এগুলো টোটাল টর্ক নির্ণয় করতে চাই, টোটাল টর্ক, যেহেতু এই পেজটা আমি শেয়ার করে দিই, এইভাবে থাকলো। পরের স্লাইডে আমি যাচ্ছি। টোটাল টর্ক হতে টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস ডট 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 প্লাস টাউ n। তো সিমিলারলি টাউ ইকুয়াল টু m1 r1 স্কোয়ার আলফা, m2 r2 স্কোয়ার আলফা প্লাস ডট 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 mn rn স্কোয়ার আলফা। ওকে, এখন যদি আমি কমন নেই, কমন নিতে চাচ্ছি আমি, m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, mn rn স্কোয়ার আলফা। তো ভালো করেই বুঝতে পারছো এটা কি হবে। এটাকে কি বলতে পারি আমি? সামেশন এম আই আর আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 টু n ইন্টু আলফা। ফাইনালি ইহাই কি? টর্ক ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক। টর্ক ও জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক। এটা তোমাদের যে সেট ভিত্তিক প্রশ্ন আসবে, খুব একটা যেটা বেশি মার্কের জন্য তাকে আসবে না, কিন্তু এটা 3 নম্বরের জন্য আসতে পারে বা 4 নম্বরের জন্য আসতে পারে। ওকে, তো এই তো হয়ে গেল আমাদের এই বিষয়টা। এখন এর পরবর্তীতে এর সাথে আরেকটা জিনিস আমি পড়বো আর কি, যে ঘূর্ণনশীল বস্তুর কৃতকাজ ও ক্ষমতা নির্ণয় করো। ঘূর্ণনশীল বস্তুর কৃতকাজ ও ক্ষমতা নির্ণয় করো। ওকে, শুরু করি আমরা। এখানেই শুরু করতে পারি। ওকে, একটু শেপ নিয়ে নিচ্ছি, যেহেতু ঘুরবো আমরা, তো ঘুরছি।
সেন্টার দিলাম, ঘুরছে থেটা আর, থেটা আর, ও আর তো ওখানে না, আর এখানে যদি বেটার হয় এটা এস, আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, কি জানি এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। এখন থিটা যদি ডি থিটা পরিমাণ হয়, কি পরিমাণ, আমি ধরে নিলাম এটাকে বললাম ডি থিটা। তো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, আর থিটা, তাহলে কি বলতে পারি আমরা ডিএস, বলা যায় ডিএস ইকুয়াল টু আর ডি থিটা বলা যেতে পারে, হ্যাঁ। তাহলে এখন আমাদের হচ্ছে ঘূর্ণনের জন্য যেটা কৃতে কাজ, ঘূর্ণনের জন্য কৃতে কাজ আমাদের কি হবে তাহলে, অতএব এই যে ডিএস পরিমাণ ক্ষুদ্র সরণের জন্য, ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ বলা যেতে পারে, আমরা ডিএস দিয়েই করব। এই ডিএস এর মধ্যে কি আছে কিন্তু, থেটা কি রে বাবা, থেটা হচ্ছে কৌণিক সরণ, কি কৌণিক সরণ, এই ডি থেটা কি রে বাবা, ক্ষুদ্র কৌণিক সরণ। এই যে সহজ সহজ বিষয়গুলো আর কি, তোমাদের মার্ক এটাতে 3-3 বা 4-4 কেন দেবে, তুমি যদি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতে না পারো ভালোভাবে, নর্মালি সব একদম পরিপূর্ণভাবে সব শুধু সূত্রটা লিখে দিবে, তাহলে তো হবে না। তুমি তোমার মতো করে থিঙ্ক করে লিখতেছো, করতেছো, এটা হবে না, তো ফুল মার্ক পাওয়া যাবে না। এই জন্য ভালো লেখার পরে অনেক সময় ভালো মার্ক আসে না। ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ সমান সমান এফ ডিএস বলা যেতে পারে, এফ ডিএস। তো ডিডাব্লিউ মান বসিয়ে দিই, ডিডাব্লিউ ডিডাব্লিউ থাকলো, এফ এর জায়গায় এফ থাকলো, আর ডিএস এর জায়গায় কি থাকলো, আর ডি থিটা, আর ডি থিটা। এফ আর এটা মানে কি, আর এফ এটা মানে কি, টাউ সমান সমান টাউ ডি থিটা, সিম্পলি, হ্যাঁ এটা কি টাউ। তো ইন্টিগ্রেশন পরের লাইনে কি, ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, হ্যাঁ টাউ ডি থিটা। পরের লাইনে, পরের লাইনে কি হবে, পরের পরের স্লাইডে আমি যাচ্ছি, পরের স্লাইডে কি হচ্ছে বাবা, তো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ আমি আবার লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ টাউ ডি থিটা, ডিডাব্লিউ মানে ডাব্লু, যদি থিটা আই থেকে থিটা টু হয়, থিটা ওয়ান থেকে থিটা টু হয়, তাহলে সূত্রটা কি হচ্ছে, থিটা ওয়ান থিটা টু টাউ ডি থিটা। ইন্টিগ্রাল রূপ আমরা দেখিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ এটা হয়ে গেল কিসের সমীকরণ, কাজের সমীকরণ, ঘূর্ণায়মান কৃত কাজের সমীকরণ, কৃত কাজ হয়ে গেল। এরপর যদি পাওয়ার আসে, কি বললাম পাওয়ার, ক্ষমতা, কি আমরা এখন ক্ষমতা পড়ব, ক্ষমতা P ইকুয়াল টু ডিডাব্লিউ ডিটি বলা যেতে পারে, P ইকুয়াল টু ডিডাব্লিউ ডিটি, ওকে। দেন P ইকুয়াল টু ডি ডিটি, ইন্টিগ্রেশন না দিতাম তাহলে, হ্যাঁ তাহলে কি কি বিষয়টা আসতো, হ্যাঁ টাউ ডিটিটা যদি ইন্টিগ্রেশন, এই যে দেখো আমরা এখানে যে দেখছি, এইখানে এই যে কোথায়, এই যে এই লাইনটাতে ডিডাব্লিউ, ডিডাব্লিউ সমান সমান কি টাউ ডি থিটা, ডিডাব্লিউ সমান সমান টাউ ডি থিটা। তো আমরা এখানে বসিয়ে দিলাম, ডি থিটা ডিটি, কি বললাম ডি থিটা ডিটি, এটাকে কি বলা হয়, মনে করে দেখো এই নামটার নাম হচ্ছে, আমরা যদি বলি, আমরা যদি একটু সাইড নোট নিচ্ছি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি, এটাকে বলি রৈখিক বেগ, কি রৈখিক বেগ, আর ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিটি, তার অর্থ কি, এটা একটা কৌণিক বেগ। তাহলে পরের লাইনে পি ইকুয়াল টু টাউ ওমেগা, কি কৌণিক সরি ঘূর্ণনের জন্য ক্ষমতার রাশিমালা, কি ঘূর্ণনের জন্য ক্ষমতার রাশিমালা। আবার দেখি, আবার একটা কনসেপ্ট থেকে দেখি, আবার আবার কি বলা যেতে পারে, হ্যাঁ এটা হয়ে গেল, এই পর্যন্ত কিন্তু হয়ে যাবে। কিন্তু আবার একটা একটু দেখি আমরা, যে ডাব্লু ঘূর্ণনের জন্য কৌণিক গতিশক্তি কৃত কাজের সময় বলা যেতে পারে না, কাজ শক্তি উপপাদ্য কি বলে, বস্তুর উপর লব্ধি বল কর্তৃক কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। এটা কোন গতিশক্তি, ঘূর্ণন না রৈখিক, দুটাই হতে পারে, দুটাই হতে পারে কিন্তু, ওকে। এখন যদি আমি এটাকে কি বলবো আর কি, এই ডাব্লুটাকে, এই যে এখানে যে আমরা ডিডাব্লিউ ইউজ করেছিলাম, এখানে যদি এখন এটাকে ডিডাব্লিউতে পরিণত করি, তারপর যদি ক্ষমতা আনি, তাহলে কিন্তু আমাদের আরেকটা সমীকরণ আসবে। তাহলে অতএব পি ইকুয়াল টু ডিডাব্লিউ ডিটি, দেখে নিচ্ছি আমরা, P ইকুয়াল টু ডি ডিটি ওমেগা, সরি ডাব্লু মানে কি, হাফ আই ওমেগা স্কোয়ার, এটা ডাব্লু এটা ওমেগা কিন্তু, হ্যাঁ পেঁচায় দাও। তাহলে পি থাকতেছে এখানে, হাফ থাকতেছে এখানে, আই চলে আসবে যথাসম্ভব নির্দিষ্ট ধ্রুবক,
তাহলে ডি ডিটি ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারকে করলে কি হচ্ছে পি ইকুয়াল টু হাফ আই, হ্যাঁ, টু ওমেগা আর ডি ওমেগা ডিটি চলে আসছে, হ্যাঁ, ডি ওমেগা ডিটি। টু ওমেগা আসতেছে কিসের জন্য, দুই নেমে আসলো, পাওয়ার মাথার উপর থেকে এক বিয়োগ হলো, দেখিয়ে দিচ্ছি আমি, কিন্তু এ টু জেড দেখিয়ে দিই, হ্যাঁ। এরপরে এখান থেকে কি হচ্ছে পি ইকুয়াল টু এই টু টু ক্রস, কিন্তু কি আসতেছে, হ্যাঁ, আই ওমেগা আর ডি ওমেগা ডিটি, ডি ওমেগা ডিটি, এটা ওমেগা, এটাকে যদি আমি ডি ওমেগা ডিটি করি, এটা ওমেগা কিন্তু ডাব্লু না, ওমেগা করতে এটাকে বলবো কি আলফা, কৌণিক ত্বরণ। কারণ কি এ ইকুয়াল টু ডিভি ডিটি, এটাকে আমি বক্স করে লিখে দিলাম সবার জানার জন্য কিন্তু, হ্যাঁ। তাহলে এটাকে কি বলবো আমরা, আলফা, পি ইকুয়াল টু আই ওমেগা আলফা, পি ইকুয়াল টু আই ওমেগা আলফা, হ্যাঁ। আর এখানে পি কি আসছে, টাও আলফা। তাহলে পরের স্লাইডে আমি কি বলতে পারি, হতে পি ইকুয়াল টু আই ওমেগা আলফা, এটাকে 2 নং দিলাম, আর এই যে এটাকে আমি দিয়েছি 1 নং, যদি আমি সমীকরণ বসে দিই 1 ও 2 হতে পাই, হ্যাঁ, অতএব 1 ও 2 হতে পাই। ঘুরে ফিরে কিন্তু একই বিষয় আসে। তুমি যদি মনে করো এই উপায় করবা, হ্যাঁ, টর্ক ও জড়তার মধ্যে সম্পর্ক এটা করবা, তুমি যদি মনে করো ক্ষমতা করবা, কোনটুকু পরীক্ষায় চেয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে তুমি কতটুকু অ্যান্সার করবে, ওকে, এখান থেকে কিন্তু হবে, ওকে। আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না, ছোট ছোট ক্লাস দিচ্ছি ছোটোভাবে বোঝার জন্য। আর আমার যে অনলাইন কোর্সে যে ক্লাসগুলো সেগুলো কিন্তু অনেক কিন্তু ফ্লেক্সিবল, প্রত্যেকটাই যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা হতে হয় এমন নয়, কিন্তু ফ্লেক্সিবল উপায়ে পড়াশোনা করতে পারলে সব চ্যাপ্টার হয়। ওকে, সকলকে আবারও অনলাইন কোর্সে ভর্তির আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সকলকে।